চলতি বছরে বাংলায় উৎপন্ন আলু বীজে জ্যোতি, পোখরা, চন্দ্রমুখী, হিমালিনী আলু চাষ হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার ঝাড়গ্রাম এবং চুঁচুড়ায় যে দুটি আলু গবেষণা কেন্দ্র রয়েছে, সেখানে উৎপাদন হওয়া বীজ হাওড়ার উদয়নারায়ণ ব্লকের পাঁচারুল এলাকা সহ রাজ্যের অনেক এলাকার চাষিদের সরবরাহ করা হয়েছে। এই বীজে চাষ হওয়া জমিগুলিতে আলুর ফলন ভালো হলে আর চাষিদের শুধুমাত্র পাঞ্জাব বীজের উপর ভরসা করতে হবে না বলে দাবি সরকারি কৃষি আধিকারিকদের। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। বর্তমানে বাংলার চাষ হওয়া জ্যোতি আলু গাছগুলোর বয়স কম বেশি 50 দিনের কাছাকাছি। এমতো অবস্থায় আলুর ভালো ফলনের জন্য কৃষকদের কি করণীয়, বিজ্ঞানসম্মতভাবে আলু চাষ পরিচর্যা করার পদ্ধতি তথা বাংলার উৎপাদন হওয়া বীজের সম্ভাব্য ফলন নিয়ে কি বলছেন উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ দীনবন্ধু পাল। চলুন শুনে নি। আলু চাষ সংক্রান্ত আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান কমেন্ট করে জানান অবশ্যই। চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। এই ভিডিওটিকে শেয়ার করে সমস্ত কৃষকদের কাছে পৌঁছে দিন। স্যার নমস্কার। নমস্কার, আপনার নাম? দীনবন্ধু পাল, আপনার পরিচয়টা আমি কৃষি কর্মাধ্যক্ষ, উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতি। স্যার, মোটামুটি কম বেশি আজকের দিনে দাঁড়িয়ে জ্যোতি আলুর বাংলায় যে গাছ লাগানো হয়েছে মোটামুটি 40 দিন প্লাস। গাছের কি পরিস্থিতি বুঝছেন মাঠে মাঠে ঘুরে এখন বর্তমানে? আলু গাছের যে পরিস্থিতি আছে তাতে মোটামুটি আলু গাছ ভালো আছে এখন পর্যন্ত। আবহাওয়া আলু গাছের সহায়ক আছে। আর সমস্যা যেটা মাঝে মাঝে দেখতে পাচ্ছি, চাষিদের মুখ থেকে শুনতে পাচ্ছি, যেগুলো জমিগুলো জোয়ায়নি, যে জমিগুলো কাঁচা মাটিতে আলু বসিয়েছে, সেই কাঁচা মাটির গাছগুলো আসতে একটু সময় লাগছে। যে মাটিগুলো জুইয়ে ছিল সেই মাটির আলু গাছ কিন্তু খুব ভালো হয়েছে। এবং আমি আগেই বলেছি যে এবারে আলুর যে ওয়েদার, সেই ওয়েদার কিন্তু এখন পর্যন্ত কৃষকদের পক্ষে রয়েছে। রৌদ্র করজ্জ্বল এবং শীত যে ওয়েদার, সেটা কিন্তু একদম সহায়ক পরিবেশ আলু চাষের। এখনো পর্যন্ত মানে বন্ধুত্বপূর্ণ পরিবেশ রয়েছে যাকে বলে। ধরুন 40 দিন প্লাস গাছের বয়স, আলুর ভালো ফলনের জন্য, সাইজ ভালোর জন্য কি কি প্রয়োগ করা উচিত, বিশেষ করে জ্যোতি আলু বা চন্দ্রমুখী আলুর ক্ষেত্রে বলে মনে হয়? যেটা আছে আমাদের এখন পর্যন্ত যে আলুতে আমাদের ওষুধ বা কীটনাশক ওষুধ আমাদের চাষিরা দেন, সেটা আপনার ম্যানকোজেব, যেটা আমাদের ব্যবহার করা হয় নাভি ধসার জন্য। এই নাভি ধসাটাকে গার্ড করতে হবে, কারণ ছত্রাকবাহিত রোগ এটাকে যদি না গার্ড করা যায় তাহলে কিন্তু আগামী দিনে কৃষকরা সমস্যার সম্মুখীন হতে পারেন। এছাড়াও আছে লেদা পোকা। সেই লেদা পোকাটা কিন্তু আবহাওয়ায় জন্মায়। এবছর কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি লেদা পোকাটা একদম আলু বসানোর সময় থেকেই একদম তার জমিতে ছিল, এবং এটার আগাম প্রিপারেশন চাষিরা বুঝে উঠতে পারেননি, যার জন্য কিন্তু কিছু লেদা পোকা বেশ কিছু গাছের ক্ষতি করেছে। কিন্তু কৃষকরা আবার লেদা পোকার যে ওষুধ স্প্রে করার জন্য আবার সেটাকে গার্ড করতে পেরেছেন। তাই এই বিষয়টা রয়েছে, মানে বিজ্ঞানগত পরিচর্যার অভাব বলুন, বিজ্ঞানগত পরিচর্যার যেটা বিষয় রয়েছে সেটা হচ্ছে যে কৃষক বন্ধুরা আমার যে এখন পর্যন্ত যে ব্যাটারি চালিত স্প্রে বা ইলেকট্রনিক স্প্রে যেটা ব্যবহার করছেন, এই জায়গা থেকে একটুখানি তাদেরকে আরেকটুখানি প্রশিক্ষণ নিতে হবে বা জানতে হবে যে আমাদের ব্লকে আমরা ড্রোনের ব্যবহারটা এখনো কৃষকদের শিখিয়ে উঠতে পারিনি। এই ড্রোনের ব্যবহারটা আমাদের কৃষকদেরকে শেখাতে হবে, যে তারা ড্রোনের মাধ্যমে স্প্রেটা তারা করতে পারেন। যে আমাদের উদয়নারায়ণপুর ব্লকে আমরা ইফকোর পক্ষ থেকে একটা ড্রোন আমরা পেয়েছি, উদয়নারায়ণপুর এলএস কোঅপারেটিভ সোসাইটি থেকে আমরা দিয়েছি। তার ডেমনস্ট্রেশন চলছে এবছর। আগামী দিনে আমরা এই ড্রোনের ব্যবহার ব্যাপক হারে কৃষকদেরকে আমরা করতে পারবো। মানে আলু যখন খরচে, ওষুধ কম খরচে, সময় কম খরচে আমরা কৃষকদের এইটা উৎপাদন খরচটাকে কমাতে পারবো। স্যার, আমরা দেখেছি যে যখন আলু চাষ হয় তখন মানে অনেক কৃষক না বীজ পরিশোধন না করেই আলু বসিয়ে ফেলে জমিতে। এর এফেক্ট কি আলু গাছে পড়ে বলে মনে হয়? বা ধরুন যারা পরিশোধন করেনি তাদের এখন কি করণীয় বলে মনে হয় যাতে আলুর ভালো ফলনটা তারাও পায়? কৃষি বিজ্ঞান যেটা বলছেন যে কোনো বীজ শোধন করে ফেলাই হচ্ছে নিয়ম। তো আমরা কৃষকদেরকে বিভিন্ন প্রশিক্ষণ শিবিরগুলো দিয়ে থাকি। যেমন ধান বীজ আপনার এর সময় যে বীজ তলা তৈরির আগে বীজটাকে শোধন করার কথা বলি, বা আপনার তৈলবীজ শোধন করার কথা বলি। সেম ঠিক আলুর ক্ষেত্রেও তাই, বীজের শোধনটা কিন্তু খুব জরুরি। বীজের শোধনটা যদি কৃষক বন্ধুরা করে তার বীজটা লাগান, তাহলে কিন্তু ছত্রাকবাহিত রোগটাকে অন্ততপক্ষে 50% আমরা গার্ড আগেই করে দিতে পারি। এই বিষয়টা রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি মহাশয় জগবন্ধু বাবু আমাদের প্রতিবেদনে আগেই বলেছেন যে প্রায় 15 কোটি প্লাস এবছরে আলু লোড হতে পারে বাংলায়। তো এই বিষয়টা কি চোখে দেখছেন? এবছর যে সহায়ক পরিবেশ আছে, মানে আবহাওয়া, তাতে করে যে প্রোডাক্ট হবে সেটা মনে হয় এক্সিড হয়ে যেতে পারে। তো সেই জায়গায়
সরকারের একটু সদিচ্ছা থাকবে, আমরাও আছি নিশ্চয়ই, যে আলুটাকে কি করে কৃষকদেরকেও বাঁচিয়ে এবং প্রগতিশীল ব্যবসায়ীদেরকেও বাঁচিয়ে সমস্ত সমাজকে নিয়ে আমরা সরকারের পক্ষে থেকে আমরা পশ্চিমবাংলার আমাদের যে ইকোনমিক্যাল অর্থনৈতিক যে ব্যাপারটা আছে, আলু চাষ, এটা একটা আলু চাষ আমাদের অর্থনীতি ফসল। আগে আমরা ভূগোলে পড়েছি পাট চাষ আমাদের অর্থনীতি ফসল ছিল, অর্থকরী ফসল, কিন্তু এখন পশ্চিমবাংলার অর্থকরী ফসল বলতে আলুকেই আমরা অর্থকরী ফসল বলে থাকি। এবং বিশেষ করে উদয়নারায়ণপুর ব্লকের যে কৃষকদের যে ইকোনমিক্যালি কন্ডিশন যে চেঞ্জ হয়েছে, সেটা কিন্তু আলু চাষ করেই কিন্তু তারা ইকোনমিক কন্ডিশন চেঞ্জ করেছেন। তাই এই আলুর দামটা যদি কৃষকরা সহায়ক মূল্য পান এবং কৃষকরা ঠিক পান, সেটা পেলে কিন্তু তারা অনেকটা বেশি লাভবান হবেন। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। এখন বর্তমানে দেখা যাচ্ছে যে সারা বাংলার যে পোখরাজ আলু উঠছে বা নতুন আলু উঠছে, অনেকটা কমে গেছে আলুর দামটা। আগামী দিনে যখন জ্যোতি আলু উঠবে বা চন্দ্রমুখী আলু বা ইত্যাদি যেগুলো স্টোর আলু থাকে, সেগুলোর অ্যাপ্রক্স কত টাকা দাম হওয়া উচিত বলে মনে হয়? মানে কৃষকের প্রাপ্য কত টাকা বলে মনে হয় প্রতি বস্তা পিছু? এখন দেখুন, বিঘা প্রতি যে খরচ মোটামুটি সমস্তটা ধরলে আপনার প্রায় 40,000 টাকা বিঘা প্রতি খরচ হয়ে গেছে। তো এই জায়গাটায় ধরতে গেলে আপনার 1 বিঘা জমিতে পোগরাজ আলু 100 প্যাকেট পোগরাজ আলু ধরে নেই, সর্বোচ্চ যদি ফলন হয়, বা আরো বেশি হয়, অনেক ভালো প্রগতিশীল কৃষক বেশি ফলান, কিন্তু তবু আমি ধরে নিই 100 প্যাকেট যদি বিঘা প্রতি হয়, তাহলে আপনার 50,000 টাকা যদি হয়, তাহলে কৃষকের বিঘা প্রতি 10,000 টাকা লাভ হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার জ্যোতিরও তাই, জ্যোতিও আপনার বিঘা প্রতি খুব বেশি হলে আপনার কত 80 প্যাকেট, ঠিক আছে, 80 প্যাকেট হতে পারে। খুব বেশি ভালো হলে 100 প্যাকেট করতে পারেন, খুব প্রগতিশীল ভালো কৃষক যদি হয়ে থাকেন। 80টাই হয়ে টার্গেটেই আমরা আগাই 50 কেজির প্যাকেটে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মোটামুটি 500 টাকা যদি আলুর মাঠ থেকে কৃষক দাম পান, তাহলে 80 প্যাকেট ফলালে তার মানে খরচটা উঠবে। ঠিক আছে, এই ব্যাপারটা আছে। চাষের জন্য না বরাবরই কৃষকদেরকে পাঞ্জাব বীজ বা হিমাচল প্রদেশের সিডের উপর নির্ভর করতে হয়। বাংলাতে কেন সিড এখনো সেভাবে তৈরি হচ্ছে? এই যে বদনামটা ছিল, এই বদনামটা আমাদের বর্তমানের যে মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কিন্তু আমরা কৃষি বিপণন দপ্তর বা কৃষি দপ্তরের মধ্য দিয়ে কিন্তু আমরা 2টি সেন্টার আমরা করতে পেরেছি, ঝাড়গ্রামে, মেদিনীপুরের, এবং আমাদের হুগলির আপনার চুচুড়ায়, যে আমরা আলু গবেষণা কেন্দ্র যেগুলো আছে আমাদের, সেখানে কিন্তু আলুর বীজ তৈরির জন্য আমরা সচেষ্ট হয়েছি। এবং আমি তো বললাম আমার পাচারুল SKUS, সেখানে কিন্তু আমরা বেশ কিছু বীজ নিয়ে এসে আমরা কৃষকদের মধ্যে বিলি বন্টন করতে। মানে ওটা বাংলার বীজ একদম। এটা মোটামুটি কোন এলাকায় ডিস্ট্রিবিউট হয়েছে? এটা আমি আমার পাচারুল এলাকাতেই বীজটা ডিস্ট্রিবিউশন করি। এখানকার মানে ওটা কোন ভ্যারাইটি কি? জ্যোতি, পোখরাজ, চন্দ্রমুখী এবং হিমালয়ানি 4টে কোয়ালিটি আমরা পেয়েছি। বাজারে ধরুন যখন পাঞ্জাব বীজ চড়া দামে বিক্রি হচ্ছিল, তখন সেই 2000 টাকায় আমরা বাজারে যখন ধরুন 2500-2400 টাকা বীজ ছিল, আমরা এগুলো 2000 টাকা গড় সমস্ত কোয়ালিটির আমরা বীজ, সমস্ত ভ্যারাইটিস বীজ 2000 টাকা আমরা বিক্রি করতে পারি। মানে এটা কি এই বছরই সর্বপ্রথম আমরা সরকারি বীজের উপর নির্ভরশীল হলাম? মানে ইতিহাস, একদম। আমরা বলতে পারি যে আমাদের পাচারুল SKUS আমরা একটা ইতিহাস রচনা করলাম, যে সরকারের বীজ আমরা কৃষকদেরকে দিয়েছি এবং সেই বীজ কৃষকরা পেয়ে খুশি হয়েছে, এবং বীজ যেটা কোয়ালিটি যেটা হয়েছে মাঠে দেখলাম খুব ভালো গাছ হয়েছে। সায়েন্টিস্টরা কি আশা করছেন বা গবেষকরা যে সেই বীজে কটা ফলন হতে পারে? কারণ একটা বিপ্লব ঘটে যাবে যদি। এবং এই জায়গা থেকে স্যার বলা, যেটা আমরা এই যে বীজ, এই বীজগুলো কিভাবে তৈরি হচ্ছে সেই পলি হাউসের মধ্যে বা ফিল্ডে, সেটা কিন্তু আমরা আমাদের প্রগতিশীল কৃষকদেরকে নিয়েও আমাদের কৃষি দপ্তর উদয়নারায়ণপুরের তত্ত্বাবধানে কিন্তু আমরা সেখানে আমরা গিয়েছি, সেখানে আমাদের প্রতিনিধিদেরকে পাঠিয়েছি, এবং তারা হাতে কলমে কিভাবে তৈরি হচ্ছে তারা শিখে এসছেন। আগামী দিনে সেই কৃষকদেরকেও আমরা চিন্তা ভাবনা করছি যে আমাদের এই SKUS গুলোর মাধ্যম দিয়ে যদি এরকম ল্যান্ড নিয়ে কিছু লিজ সিস্টেমে চাষিদের কাছ থেকে নিয়েই আমরা যদি সেই পদ্ধতিগুলো শিখে আমরা নিজেদের বীজটা নিজেরাই তৈরি করতে পারি, সেটা কিন্তু করা যায়। সময় সাপেক্ষ, কিন্তু করতে হবে আগামী দিনে। মানে অতএব আজকের প্রতিবেদনের শেষে আমরা এটুকু বলতে পারি যে যদি দেখা যায় জিস্ট ফলন ভালো হচ্ছে, তাহলে কিন্তু আর পাঞ্জাব বীজে ভরসা করতে হবে না। বাংলার কৃষক দামটাও কন্ট্রোলে থাকবে, বাংলার কন্ট্রোলে থাকবে দামটা। একদম। থ্যাংক ইউ স্যার।
এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।